এটা কোন বইটা দেখি? আচ্ছা, স্বপন ব্রাদার্স। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, জি ভাই, ভালো আছেন? ভাই, আচ্ছা, আমার বইয়ের কপিটা মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমাদের কিছু কস্টিং এর মেথড বাকি ছিল না, এবিসি কস্টিং, তারপরে লাইফ সাইকেল কস্টিং, এই জিনিসগুলো বাকি ছিল না। আমরা এই জিনিসগুলো একটু আলোচনা করব। আচ্ছা, এটা অল্টারনেটিভ কস্টিং প্রিন্সিপাল চ্যাপ্টার আলোচনা করা আছে এখানে। অল্টারনেটিভ কস্টিং প্রিন্সিপাল চ্যাপ্টারে এবিসি কস্টিং, লাইফ সাইকেল কস্টিং এন্ড টার্গেট কস্টিং আলোচনা করা আছে। এই জিনিসগুলো আলোচনা করা আছে। আচ্ছা, এবিসি টার্গেট এন্ড লাইফ সাইকেল কস্টিং। দেখেন, আমরা অ্যাবজর্পশন কস্টিং এন্ড মার্জিনাল কস্টিংটা পড়ে আসছি। হ্যাঁ, অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা দেখেছি যে কস্ট পার ইউনিটটা আমরা কিভাবে ক্যালকুলেট করি। কস্ট পার ইউনিট, হ্যাঁ, আমরা কস্ট পার ইউনিট কিভাবে ক্যালকুলেট করি? আমাদের বলা ছিল যে ভেরিয়েবল ম্যাটেরিয়াল, ভেরিয়েবল লেবার, ভেরিয়েবল ওভারহেড অ্যান্ড ফিক্সড প্রোডাকশন ওভারহেড, এই চারটা আমরা অ্যাড করে কস্ট পার ইউনিটটা আমরা ডিটারমাইন করি। আর বলি, অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা কস্ট পার ইউনিট কিভাবে ডিটারমাইন করি? ভেরিয়েবল ম্যাটেরিয়াল, ভেরিয়েবল লেবার, ভেরিয়েবল ওভারহেড অ্যান্ড ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট, এগুলো যোগ করে আমরা কস্ট পার ইউনিটটা ডিটারমাইন করি। আচ্ছা, এখন ফিক্সড প্রোডাকশন ওভারহেড পার ইউনিট, এটার জন্য কিন্তু বেসিস বলা আছে, বেসিস বলা থাকে, যে এটা আপনি আওয়ারের পরে বেস করে আপনি এই কস্টটা ডিটারমাইন করতে পারেন। এটা ইউনিটের পরে বেস করে ডিটারমাইন করতে পারেন, এটা ম্যাটেরিয়ালের পরে বেস করে ডিটারমাইন করতে পারেন। এরকম বেসিস বলা আছে। এবং এই কস্টটাকে বলা হয় কি, প্রি ডিটারমাইন কস্ট। আচ্ছা, এখন যেটা বলা হচ্ছে যে এখন যে মডার্ন সিস্টেম বা মডার্ন ম্যানুফ্যাকচারিং সিস্টেম, এখানে দেখবেন এই মেশিন 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 ইনভলভমেন্টটা অনেক বেশি। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে মডার্ন ম্যানুফ্যাকচারিং ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল ম্যানুফ্যাকচারিং টেকনিক। যে মডার্ন ম্যানুফ্যাকচারিং, যে এখন তো মডার্ন ম্যানুফ্যাকচারিং, এখন মেশিনের মাধ্যমে কিন্তু অনেক কিছু তৈরি করা হচ্ছে, ইজ ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল ম্যানুফ্যাকচারিং টেকনিক। ট্রেডিশনাল ম্যানুফ্যাকচারিং টেকনিক থেকে কিন্তু ভিন্ন। যেমন আগে ম্যানুফ্যাকচারিং এর মোস্ট অফ দা পার্ট ছিল কি? হ্যাঁ, মোস্ট অফ দা পার্ট ছিল না হাতের কাজ। এখন ম্যানুফ্যাকচারিংটা অনেক কিছু হয়ে গেছে কি, যে আপনি মেশিনের মাধ্যমে ইচ এন্ড এভরিথিং করা হয়, হ্যান্ডওয়ার্কের ইস্যুটা কম। ভাই, এই কোন বইটা আপনি ফলো করতেছেন আজকে? আচ্ছা, এটা ওই যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইটা। ম্যানেজমেন্ট। জি জি, এটা 9 আমাদের নম্বর ইয়াতে গ্রুপে দেওয়া আছে, জি। জি। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এগুলোর জন্য বেসিক কনসেপ্টটা জানলেই হবে। বেসিক কস্টিং জিনিসটা কি, টার্গেট কস্টিং কি, লাইফ সাইকেল কস্টিং কি, আমরা একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করবো। এই কিছু থিওরিটিক্যাল পরে আমরা এক্সাম্পলে চলে যাবো। আচ্ছা, স্মলার ব্যাচ সাইজ আর ম্যানুফ্যাকচার অ্যাট দ্য রিকোয়েস্ট অফ দ্য কাস্টমার্স। স্মলার ব্যাচ লেস ইউজ অফ ডাইরেক্ট লেবার ডিউ টু দ্য। আচ্ছা, আমরা এই জিনিসগুলো যদি একটু দেখি, অ্যাক্টিভিটি বেস কস্টিং কি বলছেন দেখেন। এটা হলো অল্টারনেটিভ অ্যাপ্রোচ টু প্রোডাক্ট কস্টিং। আমরা কি করতে পারি, অ্যাবজর্পশন কস্টিং এর মাধ্যমে প্রোডাক্টের কস্টিংটা ডিটারমাইন করতে পারি। মার্জিনাল কস্টিং এর মাধ্যমে প্রোডাক্টের কস্টটা ডিটারমাইন করতে পারি। এবিসি এবিসি কস্টিং এর মাধ্যমে আমরা কি করতে পারবো, প্রোডাক্টের কস্টটা ডিটারমাইন করতে পারবো। ইট ইজ আ ফর্ম অফ অ্যাবজর্পশন কস্টিং। আচ্ছা, এটা অনেক সময় বলা হয় ইট ইজ অ্যান এক্সটেন্ডেড এক্সটেন্ডেড ভার্সন অফ অ্যাবজর্পশন কস্টিং। এটা মানে অ্যাবজর্পশন কস্টিং এর এক্সটেন্ডেড ভার্সন। মানে অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে কি থাকে, প্রোডাকশন ওভারহেড থাকে। যে কোনো একটা বেসিসের পরে বেস করে এই প্রোডাকশন ওভারহেড কস্টটা অ্যালোকেট করা হয়। কিন্তু এবিসি কস্টিং এর ক্ষেত্রেও দেখবেন প্রোডাকশন ওভারহেডটা কস্ট ড্রাইভারের উপর বেস করে অ্যালোকেট করা হচ্ছে। দেখেন, বাট রেদার দেন অ্যাবজর্পশন ওভারহেডস অন এ প্রোডাকশন ভলিউম বেসিস, ইট ফার্স্টলি অ্যালোকেটস দেম টু কস্ট পুলস। এটা প্রথমে কস্ট পুলে অ্যালোকেট করতে হবে বিফোর অ্যাবজর্বিং দেম ইনটু ইউনিটস ইউজিং কস্ট ড্রাইভার। যেখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হলো কস্ট পুল, একটা কস্ট ড্রাইভার, অ্যাক্টিভিটি বেস কস্টিং এর ক্ষেত্রে এই দুইটা কনসেপ্টটা একটু ইম্পর্টেন্ট বলা হয়ে থাকে। কস্ট পুল কি? কস্ট পুল হলো অ্যাক্টিভিটি দ্যাট কনজিউম রিসোর্স, যেটা রিসোর্সটা আপনি কনজিউম করে। যেমন আপনার মেশিন সেট আপ করতে হলে কি করতে হবে? আপনার একটা লুব্রিকেন্ট
আহ, যাইতে পারে। ঠিক আছে, প্রোডাক্ট তৈরি করতে আপনার যাইতে পারে, তাহলে কস্ট পুল। হ্যাঁ, ফর হুইচ ওভারহেড কস্ট আর আইডেন্টিফাইড এন্ড অ্যালোকেটেড, যার জন্য কস্ট আপনাকে আইডেন্টিফাই করা হয় এবং অ্যালোকেট করা হয়। মেশিন রান, এটাকে বলা হয় কস্ট পুল। ফর ইজ কস্ট পুল দেয়ার শুড বি এ কস্ট ড্রাইভার, প্রত্যেকটা কস্ট পুলের জন্য কি আছে, একটা কস্ট ড্রাইভার আছে। তাহলে মেশিন রান করতে হলে আপনার কস্ট ড্রাইভার কি হবে, এটা বলা হচ্ছে। এই কস্ট ড্রাইভার ইজ ইউনিট অফ অ্যাক্টিভিটি, এটা একটা অ্যাক্টিভিটিকে বোঝানো হচ্ছে, দ্যাট কনজিউম রিসোর্স, যেটা আমার রিসোর্স কনজিউম করে। অ্যান অল্টারনেটিভ ডেফিনিশন কস্ট ড্রাইভার ইজ দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য লেভেল অফ কস্ট, যেটা আমার কস্টকে কি করে, ইনফ্লুয়েন্স করে। হ্যাঁ, যেখানে একটা পার্থক্য দেওয়া আছে এবিসি কস্টিং, আমরা এই এক্সাম্পলটাতে চলে যাই, দেখেন। আমাদের একটা এক্সাম্পল আছে এবিসি কস্টিং এর সাথে, এর একটা এক্সাম্পল আছে, দেখেন। হোয়াট আর দ্য ইউনিট কস্ট অফ ইচ প্রোডাক্ট ইউজিং দ্য ট্রেডিশনাল অ্যাপ্রোচ বেসড অন লেবার আওয়ার্স। দেখেন, ট্রেডিশনাল অ্যাপ্রোচটা আমরা কোন বেসিসে করবো, বেসড অন লেবার আওয়ার, লেবার আওয়ারের বেসিসে করবো। হ্যাঁ, ট্রেডিশনাল অ্যাপ্রোচটা এটা আপনার, এখানে যেটা বলা হচ্ছে, ট্রেডিশনাল অ্যাপ্রোচের ক্ষেত্রে যে কোনো একটা বেসিস ইউজ করা হয়। এখানে বলা হচ্ছে যে লেবার আওয়ার উপর বেস করে করব। আবার দেখবেন এটা মেশিন আওয়ারের উপরে বেস করে করা যেতে পারে, এটা ম্যাটেরিয়ালের উপরে বেস করে করা যেতে পারে, এটা ইউনিটের উপরে বেস করে করা যেতে পারে। এরপর বলতেছে এবিসি মেথডের মাধ্যমে ইউনিট কস্ট কত হবে। আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, মাইস পিএলসি হ্যাজ a single production center has provided the following budget information for the next period। নেক্সট পিরিয়ড বাজেট ইনফরমেশন দেয়া আছে। প্রোডাক্ট এন্ড সেলস ইউনিটস, সেই উৎপাদন করবে হলো 40,000, বি সে প্রোডাকশন করতেছে 25,000, এবং সি সে প্রোডাক্ট করতেছে 10,000। ডাইরেক্ট কস্ট পার ইউনিট হলো 25, 20, 18। ডাইরেক্ট লেবার কস্ট পার ইউনিট হলো 3, 2। ডাইরেক্ট লেবার আওয়ার্স পার ইউনিট, লেবার আওয়ার্স পার ইউনিট, ঠিক আছে। এ তৈরি করতে 3 আওয়ার্স লাগে, বি তৈরি করতে 4 আওয়ার্স লাগে, আর সি তৈরি করতে 2 আওয়ার্স লাগে। হ্যাঁ, টোটাল আওয়ার্সটা ওরা মেনশন করে দেয়। মেশিন আওয়ার্স পার ইউনিট মানে প্রোডাক্ট এ তৈরি করতে কি পরিমাণ মেশিন আওয়ার লাগে। নাম্বার অফ প্রোডাকশন রান, এটা কি পরিমাণ রান করবে। নাম্বার অফ কম্পোনেন্ট রিসিপ্ট বলা আছে, নাম্বার অফ প্রোডাকশন অর্ডার বলা আছে। ডাইরেক্ট লেবার ইজ পেইড 8 টাকা পার আওয়ার, ডাইরেক্ট লেবার পেইড করা হয় কত করে, 8 টাকা পার আওয়ার। আচ্ছা, আমাদের এর ক্ষেত্রে ডাইরেক্ট লেবার কস্ট কত হবে, এর ক্ষেত্রে ডাইরেক্ট লেবার কস্ট, এর ক্ষেত্রে। 24। হ্যাঁ, 24। হ্যাঁ, এর ক্ষেত্রে ডাইরেক্ট লেবার কস্ট হলো 24, তাহলে 3 × 8 না, 3 × 8। আর মেশিনের ডাইরেক্ট লেবার আওয়ার কস্ট দেখলাম, লেবার কস্ট দেখলাম। মেশিন মেশিনের কস্ট কত হবে, 2 × 8 না। ঠিক আছে কিনা, হ্যাঁ, মেশিন ব্যাপার আওয়ার্স পার ইউনিট। ব্যাপারটা হচ্ছে সমস্যা। জি, এটা কিন্তু আওয়ার্স পার ইউনিট, মেশিন আওয়ার্স, আওয়ার্স পার ইউনিট। আচ্ছা, ওভারহেড কস্ট ইন দ্য পিরিয়ড আর এক্সপেক্টেড টু বি অ্যাজ ফলোস। আমার ওভারহেড কস্ট দেওয়া আছে, দেখেন ওভারহেড কস্ট দেওয়া আছে কত, 17 লাখ টাকা। এটাকে বলা হচ্ছে কি, যে ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট। তাহলে ওভারহেড কস্ট আমরা এখানে বের করবো, যে ওভারহেড কস্ট 17 লাখ টাকা। এই 17 লাখ টাকার কস্টটা আমরা, আমাদের এখানে একটা বের করতে হয় ওভারহেড অ্যাবজর্পশন রেট। এটা আপনাদের মনে আছে কিনা, ওভারহেড অ্যাবজর্পশন রেটটা বের করতে হয়। ওভারহেড অ্যাবজর্পশন রেট, এটা একটা কিন্তু ফর্মুলা আছে। এটার ফর্মুলা কি, বাজেটেড ফিক্সড প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাজেটেড বাজেটেড লেভেল অফ অ্যাক্টিভিটি। বাজেটেড ফিক্সড প্রোডাকশন কস্ট ডিভাইডেড বাজেটেড লেভেল অফ অ্যাক্টিভিটি। হ্যাঁ, এটা একটা ফর্মুলা বলা আছে। বাজেটেড ফিক্সড প্রোডাকশন কস্ট কত, 17 লাখ, আচ্ছা। ডিভাইডেড বাজেটেড লেভেল অফ অ্যাক্টিভিটি কত। আমরা যে আওয়ারের পরে বেস করে করব, তাহলে 2 লাখ, 2,40,000 আওয়ার্স। ওভারহেড অ্যাবজর্পশন রেট কত দাঁড়াচ্ছে,
7 দাঁড়াচ্ছে না? 7.08। 7.08, জি। 0.08, হ্যাঁ, 7.08 দাঁড়াচ্ছে। আচ্ছা, 7.08 দাঁড়াচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এ তৈরি করতে, আমার আওয়ার লাগবে কত, 3। না, এ তৈরি করতে আমার আওয়ার লাগবে 3। তাহলে 7.08 ইন্টু 3, না? 7.08 ইন্টু 3। আমি একটু নিচে তৈরি দেখি। আচ্ছা, এই দেখেন নিচে এটা করে দিছে, হ্যাঁ? ঠিক আছে, এটা ঠিক আছে, 7.08 ইন্টু 3, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, সরি, এই জিনিসটা আপনার আসবে না, এই যে আমরা এখানে যে 8টা লিখছি না, এটা আসবে না। ঠিক আছে, এটা তো দেয়াই আছে। দেখেন তাহলে আমরা এর ক্ষেত্রে ডাইরেক্ট ম্যাটেরিয়াল বের করলাম, ডাইরেক্ট লেবার বের করলাম 24, আর ওভারহেডটা আমরা বের করলাম। ওভারহেড তো ক্লিয়ার, না? জি। ওভারহেড তো ক্লিয়ার। মানে এ তৈরি করতে আমার কত আওয়ার লাগে, 3 আওয়ার্স লাগে না? এ তৈরি করতে আমার লাগে 3 আওয়ার্স, তাহলে এর ক্ষেত্রে ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট কত হবে? 7.08 ইন্টু 3। দেখেন বি তৈরি করতে আমার কত আওয়ার লাগে? 4 আওয়ার্স লাগে। ফোর। বির ক্ষেত্রে আমার ফিক্সড প্রোডাকশন ওভারহেড কস্ট কত হবে? 7.08 সেভেন ইন্টু, পয়েন্ট জিরো ইন্টু ফোর। সির ক্ষেত্রে কত হবে? 7.08 ইন্টু 2। এটাই বলা হচ্ছে। দেখেন, ওভারহেড রিকভারি রেট 7.08 ডাইরেক্ট লেবার আওয়ার। আচ্ছা, ওইটা এটাও বলে ওভারহেড রিকভারি রেটও বলা, হ্যাঁ, ওভারহেড অ্যাবজর্পশন রেট বা ওভারহেড রিকভারি রেট, একই নাম। আচ্ছা, তাহলে আমরা ট্রেডিশনাল অ্যাপ্রোচটা দেখলাম। হ্যাঁ, ট্রেডিশনাল অ্যাপ্রোচে এখানে কি ইউজ করা হয়েছে? বেসড অন লেবার আওয়ার ইউজ করা হয়েছে, বেসড অন লেবার আওয়ার ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা কিন্তু আপনি চাইলে অন্য বেসিসের পরে ফলো করে আপনি এটা কি করতে পারবেন, কস্ট পার ইউনিট বের করতে পারবেন না। যেমন একটা বইতে বলা আছে যে অ্যাবজর্পশন কস্টিং এর ক্ষেত্রে আমরা 6টা বেসিস ফলো করে কি করতে পারি, কস্ট পার ইউনিট ডিটারমাইন করতে পারি, হ্যাঁ? যেমন লেবার আওয়ার হইতে পারে, মেশিন আওয়ার হইতে পারে। মেশিন আওয়ারের উপর বেস করে আমরা বের করতে পারি, হ্যাঁ, লেবার আওয়ার হইতে পারে, মেশিন আওয়ার হইতে পারে, তারপর ইউনিট হইতে পারে, ম্যাটেরিয়াল হইতে পারে, প্রাইম কস্ট হইতে পারে, এভাবে বলা হচ্ছে। বা ডাইরেক্ট ডাইরেক্ট ম্যাটেরিয়াল যেমন ডাইরেক্ট লেবার হইতে পারে। এই বেসিস গুলোর পরে যে কোনো একটা বেসিসের পরে বেস করে আমরা কি করতে পারি, ফিক্সড প্রোডাকশন কস্টটা অ্যালোকেট করতে পারি, এটা বলা হচ্ছে। আচ্ছা, এখন আমরা অ্যাক্টিভিটি বেস কস্টিং দেব। আচ্ছা, অ্যাক্টিভিটি বেস কস্টিং এর ক্ষেত্রে আমাদের দুইটা কনসেপ্ট আছে, একটা হলো কস্ট পুল আর একটা হলো কি, কস্ট ড্রাইভার। কস্ট পুল বলতে অ্যাক্টিভিটি, ড্রাইভার বলতে কি ইউনিট অফ অ্যাক্টিভিটি দ্যাট কনজিউমস রিসোর্সেস। ইউনিট অফ অ্যাক্টিভিটি কে মিন করা হচ্ছে, ইউনিট অফ অ্যাক্টিভিটি দ্যাট কনজিউম রিসোর্সেস, হ্যাঁ। কস্ট ড্রাইভার বলতে ইউনিট অফ অ্যাক্টিভিটি কে মিন করা আছে দ্যাট কনজিউম রিসোর্সেস। ঠিক আছে। আচ্ছা, কস্ট পুল বলতে অ্যাক্টিভিটি দ্যাট কনজিউম রিসোর্স অ্যান্ড ফর হুইচ ওভারহেড কস্ট আর আইডেন্টিফাইড অ্যান্ড অ্যালোকেট। এবং যার জন্য ওভারহেড কস্টটা কি করা হবে, আইডেন্টিফাইড করা হবে, এবং যার জন্য ওভারহেড কস্টটা কি করা হবে, অ্যালোকেট করা হবে। যার জন্য ওভারহেড কস্টটা আইডেন্টিফাই করা হবে এবং যার জন্য ওভারহেড কস্টটা কি করা হবে, অ্যালোকেট করা হবে, এটাকে বলা হচ্ছে কস্ট পুল। আচ্ছা, আমরা দেখেন এখানে কস্ট ড্রাইভার গুলো বলা আছে, নাম্বার অফ প্রোডাকশন রান, সেটআপটা হলো কিসের সাথে সম্পর্কিত, নাম্বার অফ প্রোডাকশন রানের সাথে সম্পর্কিত। মেশিন হলো মেশিন আওয়ার্স, গুডস ইনওয়ার্ড হলো নাম্বার অফ রিসিভ, কস্ট ড্রাইভার। প্যাকেজিং হলো নাম্বার অফ প্রোডাকশন অর্ডারস, অ্যান্ড ইঞ্জিনিয়ারিং হলো নাম্বার অফ প্রোডাকশন অর্ডারস।
They need to identify the cost drivers for the overhead not driven by production volume. Assume that these are as follows. আচ্ছা, এখন সেটআপের ক্ষেত্রে গেলে নাম্বার অফ প্রোডাকশন রান, ঠিক আছে। আমরা যদি একটু দেখি সেটআপের ক্ষেত্রে হলো নাম্বার অফ প্রোডাকশন রান। দেখেন আপনার নাম্বার অফ প্রোডাকশন রান কতগুলো করতে হবে। প্রোডাক্টের ক্ষেত্রে হলো নাম্বার অফ প্রোডাকশন রান পাঁচ, পাঁচটা, দশটা, পঁচিশটা, ঠিক আছে। পাঁচটা, দশটা, পঁচিশ। তাহলে আপনার সেট আপ কস্ট কত হবে প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্ট বির ক্ষেত্রে, প্রোডাক্ট সির ক্ষেত্রে। আমরা 140 কে কি 40 দ্বারা ডিভাইডেড করতে পারি না? 40 দ্বারা ডিভাইডেড করলে আমরা কি পাবো? একটা পারেন। হ্যাঁ, সেট আপ কস্ট পাবো না, নাম্বার অফ প্রোডাকশন রান সেট আপ হুম, কস্ট পাবো, হুম, ঠিক আছে। আচ্ছা, মেশিনের ক্ষেত্রে কি হতে পারে? মেশিন আওয়ার্স পার ইউনিটের উপরে বেস করে আমরা এটা ডিভাইডেড করতে পারি। মেশিনের ক্ষেত্রে কি মেশিন আওয়ার পার ইউনিটস এর উপরে বেস করে আমরা কি করতে পারি? ডিভাইডেড করতে পারি। তার মানে কত? 2,40,000। দেখেন আমরা মিলাই নিব, ক্রস চেক করে নিব। এরপরে দেখেন গুডস ইন ওয়াট। গুডস ইন ওয়াটটা কি, ও কিন্তু বলেই দিছে নাম্বার অফ কম্পোনেন্ট রিসিপ্ট, আপনি কি পরিমাণ কম্পোনেন্ট রিসিপ্ট করছেন এটার উপরে বেস করে না। গুডস ইন হুম, ওয়াটটা হুম। কি হবে? নাম্বার অফ কম্পোনেন্ট রিসিপ্টের উপরে বেস করে এটা অ্যালোকেট হবে। নাম্বার অফ কম্পোনেন্ট রিসিপ্ট করছেন কতগুলো? একটা সাইজ। 160টা। এটাকে সেগ্রিগেট করতে হবে 160 দ্বারা, এটাকে সেগ্রিগেট করতে হবে 160 দ্বারা। আচ্ছা, এরপর হচ্ছে প্যাকিং। প্যাকিং হলো নাম্বার অফ প্রোডাকশন অর্ডার কত? 50। 50 দ্বারা। হুম, ইঞ্জিনিয়ারিং নাম্বার অফ প্রোডাকশন অর্ডার, ঠিক আছে, এটাকেও 50 দ্বারা সেগ্রিগেট করতে হবে। করলে আমরা কি পাবো? আমরা সেট আপ কস্ট, সেট আপ কস্ট পার প্রোডাকশন রান পাবো, মেশিন কস্ট পার মেশিন, ম্যাক্সিমাম। পার মেশিন আওয়ার পাবো, এভাবে পাবো না। হুম, গুডস ইন, গুডস ইনওয়ার্স কস্ট কম্পোনেন্ট পার রিসিপ্ট পার কম্পোনেন্ট কম্পোনেন্ট রিসিপ্ট, এভাবে পাবো। তারপরে প্যাকেজিং পাবো হলো কি, প্যাকেজিং কস্ট পাবো পার প্রোডাক্ট। পার প্রোডাকশন অর্ডার অনুযায়ী পাবো। ইঞ্জিনিয়ারিং কস্ট পাবো পার প্রোডাকশন অর্ডার অনুযায়ী, আমরা ইঞ্জিনিয়ারিং কস্ট গুলো দিয়ে যাব। আচ্ছা, অ্যাক্টিভিটি বেসড কনসেপ্টটাই এটা যে বেসড অন অ্যাক্টিভিটির উপরে বেস করে আপনাকে কি করতে হবে? কস্টটা অ্যালোকেট করতে হবে। কস্টটা আপনাকে কি করতে হবে? অ্যালোকেট করতে হবে। আমরা যদি 1,40,000-কে প্রথমটা সেট আপ কস্ট পার প্রোডাকশন আস 1,40,000, আমরা যদি 1,40,000-কে 40 দ্বারা ডিভাইডেড করি তাহলে হচ্ছে 3500 আসে। 1,40,000-কে 40 দ্বারা ডিভাইডেড করলে 35 আসে। তাহলে এর ক্ষেত্রে সেট আপ কস্ট কি পরিমাণ চার্জ হবে? ডিভাইডেড করলে এবার আসে 3500। তাহলে এর এর ক্ষেত্রে সেট আপ কস্ট কি পরিমাণ চার্জ হবে? 3500 ইন্টু প্রোডাকশন নাম্বার অফ ফাইভ। প্রোডাকশন রান, ফাইভ 3500 × 5। ফাইভ 3500 × 5। বির ক্ষেত্রে কি পরিমাণ চার্জ হবে? 3500 × 10। সি এর ক্ষেত্রে কি পরিমাণ চার্জ হবে? 3500 × 25। হ্যাঁ, আচ্ছা, এভাবে করা আছে দেখেন। এরপরে বলা আছে মেশিন, এটা কত? 9 লাখ ডিভাইডেড কি 2,10,000, 4.28 আসে না? আচ্ছা, হ্যাঁ তাহলে মেশিন, মেশিনের ক্ষেত্রে কি হবে? মেশিন, হ্যাঁ মেশিন রান, মেশিন কস্ট পার ইউনিট না। তাহলে দেখেন আমরা পেলাম কত? 4.28 পেলাম, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রে কি পরিমাণ চার্জ হবে? 4.28 × 2, হ্যাঁ 4.28 × 4, 4.28 × 3। আচ্ছা, এরপরে দেখেন গুডস ইন ওয়াট, নাম্বার অফ কম্পোনেন্ট রিসিপ্ট। কম্পোনেন্ট রিসিপ্ট করছি কত? 160টা। পার কম্পোনেন্টের জন্য কস্ট, কস্ট কত? 2,80,000 ডিভাইডেড 160। 160 হ্যাঁ, 1750। 1,750 না? 1,450, 1,450 করে আসে পার অর্ডারে। নাম্বার অফ কম্পোনেন্ট রিসিপ্ট হলো 15টা পার রিসিপ্ট। তাহলে 1,750 ইন্টু 15। আচ্ছা, প্যাকিং এর ক্ষেত্রে কি আছে? 2 লাখ ডিভাইডেড
50। নির্মাতা প্যাকিং এর ক্ষেত্রে হলো 2 লাখ ডিভাইডেড, এটা নাম্বার অফ প্রোডাকশন অর্ডার। স্যার গুডস ইনওয়ার্ড দ্বারা কি বোঝাচ্ছে মানে এখানে? এটা রিসিভ করছেন ভাইয়া। গুডস ইন ইনঅট গুডস, ইনঅট মানে কি, যেটা আপনার ভিতরে ঢুকছে। ইনঅট গুডসটা মানে আমার কি? এখানে হ্যাঁ, ইন করা। ম্যানুফ্যাকচারিং করছেন, হ্যাঁ হ্যাঁ, ইন জি জি। করছে। হ্যাঁ হ্যাঁ, যেটা আপনি বললেন ম্যানুফ্যাকচারিং ঢুকছে, গুডস ইনঅটস মানে ইন করা ভাইয়া। ম্যানুফ্যাকচারিং এ ঢুকছে বা, ঠিক আছে, আপনি যেটা বললেন গুডস ইনঅট মানে। আচ্ছা, প্যাকিং হলো নাম্বার অফ প্রোডাকশন অর্ডারস। নাম্বার অফ প্রোডাকশন অর্ডারের, কারণ অর্ডারের পরেই তো আপনি প্যাকেজিং করবেন, কি পরিমাণ প্রোডাকশন অর্ডার আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি 2 লাখটা যদি 50 দ্বারা ডিভাইডেড করি, ফোর, ই 4,000 আছে না? তো এই 4,000-কে আমরা কি করব, মাল্টিপ্লাই করবো 15 দ্বারা। আচ্ছা, এখানে আছে কত, 1,80,000 ডিভাইডেড 50, এখানে আছে 3600, তাহলে 3600-কে আমরা মাল্টিপ্লাই করবো কি দ্বারা, 15 দ্বারা মাল্টিপ্লাই করবো। দেখেন আমরা একটা দেখি, হ্যাঁ, এই দেখেন সবগুলো বের করছে 4.29 পার মেশিন আওয়ার। আমরা 4.29 বের করছিলাম, এই এই ফাইভ যে এক্স ফোর ছিল পয়েন্ট তো, টু এইট টু এইট মিনিট পরে ফাইভ ছিল তো, হ্যাঁ 4.28 ছিল, বুঝছেন। নাইনই হবে, হ্যাঁ, এটার ফোর পরে পয়েন্ট ফাইভ টু আছে নাইন না, জি জি। জি, ওটা 9 হবে। নাইনই হবে। এরপরে দেখেন 3500, সেটা কস্টটা ওরা পরে নিয়েছে না, দেখেন 3500 না পার প্রোডাকশন, সেটা কস্ট এই যে 3500। হ্যাঁ, এরপরে কি ছিল আমাদের, এরপরে ছিল হলো গুডস ইনওয়ার্ড 1785 ছিল, এটা 4,000 ছিল, এটা 3600 ছিল। তাহলে প্রোডাকশন ওভারহেড কস্টটা কিন্তু আমরা বের করতে পারবো না এই ফর্মুলা ইউজ করে। পাবো। এই ফর্মুলা ইউজ করে প্রোডাকশন ওভারহেডটা আমরা বের করে নিচ্ছি, ঠিক আছে। টোটাল প্রোডাকশন ওভারহেড বের করছি, এটাকে নাম্বার অফ ইউনিট দ্বারা ডিভাইডেড করে আমরা বের করছি। আচ্ছা, অ্যাক্টিভিটি বেস কস্টিং এর ক্ষেত্রে এটা বেসড অন অ্যাক্টিভিটির উপরে বেস করে এই জিনিসগুলো করা হচ্ছে, বুঝছেন। এটার একটা ড্রব্যাক হলো কি দেখেন, দেখেন এটা, ইট ইজ ইম্পসিবল টু অ্যালোকেট অল ওভারহেড কস্ট টু স্পেসিফিক অ্যাক্টিভিটিস। মানে স্পেসিফিক অ্যাক্টিভিটির মধ্যে অ্যালোকেট করাটা কিন্তু এটা ইম্পসিবল, বুঝছেন। স্পেসিফিক অ্যাক্টিভিটির মধ্যে কস্টটা অ্যালোকেট করাটা কি, অনেক ক্ষেত্রে ইট ইজ ইম্পসিবল টু অ্যালোকেট অল ওভারহেড কস্ট টু স্পেসিফিক অ্যাক্টিভিটিস। কারণ ওভারহেড কস্ট হইতে পারে কি, যে শুধুমাত্র একটা অ্যাক্টিভিটির জন্য না, মোর দেন ওয়ান অ্যাক্টিভিটির জন্য হইতে পারে। তো সেই ক্ষেত্রে স্পেসিফিক অ্যাক্টিভিটির মধ্যে কস্ট অ্যালোকেট করাটা কিন্তু এটা টাফ। এবিসি উইল বি অফ লিমিটেড বেনিফিট ইফ দ্য ওভারহেড কস্ট আর প্রাইমারলি ভলিউম রিলেটেড। ওভারহেড কস্টটা যদি প্রাইমারলি যদি ভলিউমের সাথে কানেক্টেড হয়ে থাকে, এন্ড ইফ দ্য ওভারহেড ইজ স্মল পোর্শন অফ দ্য ওভারঅল কস্ট। এটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু কিন্তু। কারণ আপনি এত ক্রিটিক্যাল ক্যালকুলেশন করতেছেন কি জন্য করতেছেন, আমরা যে এত কমপ্লেক্স ক্যালকুলেশন করলাম কি জন্য করলাম, প্রোডাকশন ওভারহেডটা অ্যাকুরেটলি ডিটারমাইনের জন্য, ঠিক না। আমরা এত ক্রিটিক্যাল ক্যালকুলেশন যে করলাম এবিসি কস্টিং এর ক্ষেত্রে, এটা কি জন্য করলাম, প্রোডাকশন ওভারহেডের কস্টটা অ্যাকুরেটলি ডিটারমাইনের জন্য। এখন এইখানে যে পয়েন্টটা বলতেছে যে আপনার ইউনিট কস্টের মধ্যে যদি প্রোডাকশন ওভারহেডের কস্টের পার্সেন্টেজটা যদি কম থাকে, তাহলে এই যে এই কাজটা যে করলেন, এই কাজটার জন্য আপনার কি হবে, বেনিফিটটা কি হবে, লিমিটেড হবে। দেখেন, এবিসি উইল বি অফ লিমিটেড বেনিফিট ইফ দ্য ওভারহেড কস্ট আর প্রাইমারলি ভলিউম রিলেটেড। যদি ভলিউমের সাথে কানেক্টেড হয়, ইফ দ্য ওভারহেড ইজ স্মল পোর্শন অফ দ্য ওভারঅল কস্ট, এটা বলা হচ্ছে। এবিসি ক্যান বি মোর কমপ্লেক্স টু এক্সপ্লেইন দ্য টু দ্য স্টেক হোল্ডার্স অফ দ্য কস্টিং এক্সারসাইজ। এটা এটা কিন্তু কমপ্লেক্সও, মানে স্টেকহোল্ডারদের বা বোঝানো যায় কমপ্লেক্স। দ্য চয়েস অফ বোথ অ্যাক্টিভিটিস এন্ড কস্ট ড্রাইভার্স মাইট বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। মানে এটাও, আমরা যেটা কস্ট ড্রাইভার ইউজ করতেছি বা যে কস্ট বলটা ইউজ করতেছি, এটা কি হইতে পারে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হইতে পারে। আমরা যেটা ইউজ করতেছি যে এটাই অ্যাপ্রোপ্রিয়েট, এরকমটা নাও হতে পারে। দ্য বেনিফিট অবটেন ফ্রম এবিসি মাইট নট জাস্টিফাই দ্য কস্ট। আপনি এবিসির মাধ্যমে যে যতটুকু বেনিফিট পাবেন, এর কস্টটা কি হবে, বেশি ইনকাম হবে। কারণ আপনাকে, আপনার যদি কি রোল প্লে করে থাকেন, তাহলে আপনি এই একটা কাজ করতে আপনার কি করলেন, যে আপনি হিউজ টাইম ব্যয় করলেন, বা এই কস্টিং ডিটারমাইনের জন্য আপনার মোটামুটি একটা ভালো টাইম দিয়ে ফেললেন, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো হলো ড্রব্যাক বলা হচ্ছে। আপনার কি অ্যাক্টিভিটি বেস কস্টিং কিছুটা বোঝা গেল? মানে ওই এক্সাম্পলটা ভালো, হ্যাঁ, অ্যাক্টিভিটি বেস কস্টিং যে একটা এক্সাম্পল দেওয়া আছে না, এক্সাম্পলটা খারাপ না, ভালো।
ক্লিয়ার এটা, অ্যাক্টিভিটি বেস কস্টিং? আচ্ছা। আচ্ছা, টার্গেট কস্টিং, হ্যাঁ। আচ্ছা, টার্গেট কস্টিং এর কনসেপ্টটা হলো কি, যেমন এই কস্টিং এর কনসেপ্টে একটু ব্যতিক্রম। আমরা নর্মালি কি করি, কস্টের সাথে পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে কি করি, সেলিং প্রাইস ডিটারমাইন করি না? আমরা নর্মালি কি করি, কস্টের সাথে পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে সেলিং প্রাইস ডিটারমাইন করি। আর টার্গেট কস্টিং এর ক্ষেত্রে যেটা কি করা হয়, যে আপনার সেলিং প্রাইসটা আগে ডিটারমাইন করা হয়, এরপরে আপনার এখান থেকে কি পরিমাণ প্রফিট রাখতে যাচ্ছেন এটা ডিটারমাইন করা হয়, এরপরে এই প্রোডাক্টটা আপনি কি কত টাকায় বানাইতে যাচ্ছেন এটা ডিটারমাইন করা হয়। আমি বুঝতে পারলাম কিনা দেখেন, আবার রিপিট করি। নর্মালি অন্যান্য মেথড অফ কস্টিং এর ক্ষেত্রে আমরা কি করছি, প্রোডাক্টের কস্টের সাথে আমরা পার্সেন্টেজ অফ প্রফিট যোগ করে কি করছি, সেলিং প্রাইস ডিটারমাইন করছি। কিন্তু টার্গেট কস্টিং বলা হচ্ছে যে না, আপনাকে আপনাকে আগে কি করতে হবে, সেলিং প্রাইস ডিটারমাইন করতে হবে, যে আমি একটা প্রোডাক্ট বাজারে বিক্রি করতে যাচ্ছি, আমি এই প্রোডাক্টটা এত টাকায় বিক্রি করতে যাচ্ছি, এটা আপনাকে আগে ডিটারমাইন করতে হবে। ওই প্রোডাক্ট থেকে আপনি কি পরিমাণ প্রফিট রাখবেন এটা ডিটারমাইন করতে হবে। এরপরে আপনাকে ওই প্রোডাক্টটা কত টাকার মধ্যে তৈরি করবেন এটা ডিটারমাইন করতে হবে, এস্টিমেটেড। তাহলে কি স্যার, তাহলে একটা হচ্ছে মার্কআপ আর একটা হচ্ছে মার্জিনাল প্রফিট? হ্যাঁ, একটা হলো মার্কআপ, একটা হলো মার্জিন। ঠিক আছে, দেখেন এটা যেটা বলা হয়, এখানে আরো কয়েকটা কনসেপ্ট আছে, কিন্তু এই কনসেপ্ট গুলো ওই যে আপনাদের পারফরমেন্স ম্যানেজমেন্ট বইয়ের মধ্যে পাবেন, বুঝছেন? এখানে কয়েকটা কনসেপ্ট আছে। ধরেন আমি একটা প্রোডাক্ট 15 টাকায় বিক্রি করতে যাচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, আমি একটা প্রোডাক্ট 15 টাকায় বিক্রি করতে যাচ্ছি, আমি এই প্রোডাক্টের 20% প্রফিট রাখতে যাচ্ছি, আমি প্রোডাক্টের 20% প্রফিট রাখতে যাচ্ছি, এবং এই প্রফিটটা বেস্ট অন যে মার্জিনের উপরে বেস করে। তাহলে আমি 3 টাকা এই প্রোডাক্টে প্রফিট রাখতে যাচ্ছি, তার মানে এই প্রোডাক্ট আমাকে তৈরি করতে হবে কত টাকায়, 12 টাকায় তৈরি করতে হবে না? 12 টাকা 12 টাকা। 12 টাকায় তৈরি করতে হবে। এখন সে ফর এক্সাম্পল, আমার এই প্রোডাক্টটা আমি ক্যালকুলেশন করে দেখলাম এই প্রোডাক্টটা তৈরি করতে আমার 12.5 টাকা লাগবে। ঠিক আছে, 12.5 টাকা লাগবে। তাহলে অতিরিক্ত 5 টাকা 0.5 লাগবে না? হুম। ঠিক আছে, এখানে দুইটা কনসেপ্ট আছে, একটা হলো ভ্যালু অ্যানালাইসিস এন্ড ভ্যালু ইঞ্জিনিয়ারিং। ভ্যালু অ্যানালাইসিস এন্ড কি, ভ্যালু ইঞ্জিনিয়ারিং। এটাকে বলা হয় কস্ট গ্যাপ। এই 0.5 টাকায় এটা দেখবেন একটা নাম আছে, এটাকে সম্ভবত কস্ট গ্যাপ বলা হয়। ঠিক আছে, তার মানে আমাকে এখন কি করতে হবে, ভ্যালু অ্যানালাইসিস করে দেখতে হবে, ভ্যালু অ্যানালাইসিস এন্ড ভ্যালু ইঞ্জিনিয়ারিং করে দেখতে হবে যে আমি এই কস্টটা কিভাবে মিটিগেট করতে পারি, কমাইতে পারি। কারণ আমার যদি 12.5 থাকে, আমার প্রফিট কিন্তু 20% থাকবে না, বুঝছেন? 20% থাকবে না। আর টার্গেট কস্টিংটা কি, যে কম্পিটিটিভ প্রোডাক্টের ক্ষেত্রে এই টার্গেট কস্টিংটা ইউজ করা হয়। কম্পিটিটিভ প্রোডাক্ট মানে আপনি যে প্রোডাক্টটা মার্কেটে লঞ্চ করতে যাচ্ছেন, এই প্রোডাক্টটা অলরেডি কি মার্কেটে আছে, বিদ্যমান আছে, এই প্রোডাক্টটা অলরেডি মার্কেটে বিদ্যমান আছে। তার মানে কম্পিটিটিভ মার্কেটে আপনি কি করতে যাচ্ছেন, কম্পিটিটরের সিমিলার কম্পিটিটরের প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে যদি আপনি সেলিং প্রাইস যদি বাড়ান, আপনি প্রোডাক্ট বিক্রি করতে পারবেন? সেলিং প্রাইস সম্ভব না। সম্ভব না। যেমন এই যে 1/2 লিটার পানি বোতল, এটা আপনি 20 টাকায় বিক্রি করতে পারবেন, আপনি কি এটা 25 টাকা বা 30 টাকায় সেল করতে পারবেন? না। এটা পারবেন না। তাইলে এই কম্পিটিটিভ প্রোডাক্টের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এখানে টার্গেট কস্টিংটা ইউজ করা হয়। এটা কয়েকটা কনসেপ্ট ইয়েতে আছে, এসএসসি 5 বইয়ের মধ্যে দেওয়া আছে, এখানে এতটা আলোচনা করেন, হ্যাঁ। এই যে ভ্যালু অ্যানালাইসিস এর কথা বলা আছে, ভ্যালু অ্যানালাইসিস অ্যান্ড ভ্যালু ইঞ্জিনিয়ারিং can be used to reduce cost. Value analysis and value engineering can be used to reduce cost. জি বলেন, কেউ কিছু বলবেন? এই অ্যানালাইসিস এবং ভ্যালু ইঞ্জিনিয়ারিংটা কিভাবে করবে, এটা এটা একটু দেখতে বলেন। যেটা একটু দেখে বলতে হবে ভাইয়া। আচ্ছা, অ্যানালাইসিসটা আমার কাছে যতটুকু মনে আছে, ভ্যালু অ্যানালাইসিস হুম। দেখবেন মানে যেমন পানির ক্ষেত্রে মিনারেল ওয়াটারটাই কিন্তু মূল ইস্যু, যে হুম। ওয়াটার কোম্পানিগুলোকে আপনাকে কতটুকু মানে বিশুদ্ধ পানি দিচ্ছে এটাই কিন্তু মূল ইস্যু। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে যেটা করা হচ্ছে, এখানে ওরা মেইন ফ্যাক্টটাকে ঠিক রেখে
মানে বেসিক ফিচার্সটাকে ঠিক রেখে আদার ফিচার্স গুলো যদি আদার কোনো এডিশন ফিচার যদি কাট ডাউন করে তখন দ্যাট ইজ কল ভ্যালু অ্যানালাইসিস, হ্যাঁ, বা এটা ভ্যালু ইঞ্জিনিয়ারিং বলা হয়। আর দেখবেন অনেক কোম্পানি কি করছে, পানির যে মুখা আছে যেটা আমরা সিপি বলি, এই হুম, সিপিটা কিন্তু চিকন করে ফেলছে কিছুটা, বা ছোট করে ফেলছে। আচ্ছা। ঠিক আছে। বা পানি বোতলটাকে দেখবেন যে পাতলা করে ফেলছে, আগে ছিল একটু মোটা, এখন একটু পাতলা করে ফেলছে। এটা রিজনটা কি? এটা রিজনটাকে হলো এখানে ওই কস্ট মিনিমাইজ। কস্ট মিনিমাইজ করা। এই ভ্যালু অ্যানালাইসিস এন্ড ভ্যালু ইঞ্জিনিয়ারিং এর মেইন থিম হলো কি? কস্ট মিনিমাইজ করা, বুঝছেন, কস্ট কমানো। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। এটা আপনি ডিটেলস পাবেন, এই যে এটা F5 এর মধ্যে ডিটেলস আলোচনা করা আছে। লাইফ সাইকেল কস্টিং। আচ্ছা, লাইফ সাইকেল কস্টিং হলো কি, যেমন প্রত্যেকটা প্রোডাক্টেরই কিন্তু একটা লাইফ সাইকেল থাকে না? প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা লাইফ সাইকেল থাকে। তাহলে ওই লাইফ সাইকেলের উপরে বেসড করে প্রোডাক্টের কস্ট ডিটারমিনেশনটাকে বলা হচ্ছে লাইফ সাইকেল কস্ট। প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা লাইফ সাইকেল থাকে, আর লাইফ সাইকেলের উপরে বেস করে আপনার প্রোডাক্টের কস্ট ডিটারমাইন করাটাকেই বলা হচ্ছে কি লাইফ সাইকেল কস্টিং। ধরেন এক্সওয়াইজেড কোম্পানি, এটা বেশি বিশেষ করে যে এটা বিশেষ করে যে মোবাইল ফোন কোম্পানি বা আইটি বেসড কোম্পানিগুলোতে এই লাইফ সাইকেল কস্টিংটা ইউজ করা হয় বেশি। আচ্ছা, এক্সওয়াইজেড কোম্পানি সে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করলো। ঠিক আছে, সে জানে এই প্রোডাক্টটা প্রথম 3 বছর ভালো মার্কেট দখল করতে পারবে, কিন্তু আস্তে আস্তে করে কি করবে, এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের ডিমান্ডটা কমতে থাকবে। আস্তে আস্তে করে এই প্রোডাক্টের ডিমান্ডটা কমতে থাকবে, মানে একটা সার্টেন টাইম পরে এই প্রোডাক্টের আর কোনো মার্কেটে তেমন কোনো চাহিদা থাকবে না। এই প্রোডাক্টের মার্কেটে কোনো চাহিদা থাকবে না। ঠিক আছে। তার মানে এই যে প্রোডাক্টটা লঞ্চ করলো, এই প্রোডাক্টেরও কি আছে, একটা নির্দিষ্ট লাইফ সাইকেল আছে। নির্দিষ্ট লাইফ সাইকেল আছে না? আর এখানে যেটা বলা হচ্ছে লাইফ সাইকেল কস্টিংটা ওই সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রেই বেশি ইউজ হয় যে সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে আর এন ডি এক্সপেন্ডিচার ইউজ করা হয়, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফেসে হিউজ পরিমাণ কস্ট ইনকার করা হয়। ক্লিয়ার কিনা? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফেসে আপনার কি করা হয়, হিউজ পরিমাণ কস্ট ইনকার করা হয়। মানে আপনি লাইফ সাইকেল কস্টিংটা কোন ক্ষেত্রে ইউজ করবেন? আমি কি সব প্রোডাক্টের ক্ষেত্রে লাইফ সাইকেল কস্টিং ইউজ করব? না। না। কোন প্রোডাক্টের ক্ষেত্রে? যে সমস্ত প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেজে হিউজ কস্ট ইনকার করা হয়, ওই সমস্ত ফেজগুলোর ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, লাইফ সাইকেল কস্টিং ট্র্যাক এন্ড অ্যাকুমুলেট দ্য অ্যাকচুয়াল কস্ট এন্ড রেভিনিউ অ্যাট্রিবিউটেবল টু ইচ প্রোডাক্ট ফ্রম ইনসেপশন টু অ্যাবান্ডন। এখানে একটা বলছে যে এখানে কি করা হয়, লাইফ সাইকেল কস্টিং ট্র্যাক এন্ড অ্যাকুমুলেটস করে দ্য অ্যাকচুয়াল কস্ট অ্যাকুমুলেট করে এন্ড রেভিনিউ অ্যাট্রিবিউটেবল টু ইচ প্রোডাক্ট, কি পরিমাণ রেভিনিউ এটা করতে পারবে, ফ্রম ইনসেপশন টু অ্যাবান্ডন, মানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত। দিস এ টেকনিক হুইচ কম্পেয়ার দ্য রেভিনিউ ফ্রম আ প্রোডাক্ট উইথ অল দ্য কস্ট ইনকার্ড ওভার দ্য ইন্টার প্রোডাক্ট লাইফ সাইকেল। এটা হলো ওয়ান কাইন্ড অফ টেকনিক যেখানে কম্পেয়ার করা হচ্ছে রেভিনিউ ফ্রম আ প্রোডাক্ট উইথ অল দ্য কস্ট ইনকার্ড ওভার দ্য ইন্টার প্রোডাক্ট লাইফ সাইকেল। আচ্ছা, কম্পেয়ার করা হচ্ছে কি, এই অল দ্য প্রোডাক্ট ইনকার্ড, the product pass through a number of stages from development to decline and is a basis of life cycle cost. অল প্রোডাক্ট কি করে, এই নাম্বার অফ স্টেজের মাধ্যমে ফ্রম ডেভেলপমেন্ট টু ডিক্লাইন এন্ড ইজ বেসিস অফ লাইফ সাইকেল কস্টিং। এখানে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেওয়া আছে। এই যে ডেভেলপমেন্ট, আপনি একটা প্রোডাক্ট ডেভেলপ করলেন, এরপর ইন্ট্রোডিউস করলেন, এরপর আস্তে আস্তে কি ইন্ট্রোডিউস হওয়ার পরে প্রোডাক্টের ইটা কি বাড়তে থাকলো, গ্রোথ স্টেজ আছে, এরপর দেখেন যে ম্যাচিউর লেভেলে চলে গেছে, এরপরে আস্তে আস্তে কি এই প্রোডাক্টটা দেখলাম। ডিক্লাইনিং হইতে শুরু করলো। হ্যাঁ, এই ম্যাচুরিটি স্টেজ পর্যন্ত কি থাকবে, আপনার প্রফিট থাকবে। এরপরে কি হয়ে যাবে দেখেন, এই লস ক্রিয়েট হয়ে যাচ্ছে কিন্তু এখানে দেখেন। এটা খুব, দ্য ইন্টারপ্রিটেশন অফ দিস মডেল ইজ ফলোস, ইট এট দ্য ডেভেলপমেন্ট স্টেজ দ্য প্রোডাক্ট ইজ নট ইয়েট বিন সোল্ড, সেলস আর নীল অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট আর ক্রিয়েটিং আ লস। ডেভেলপমেন্ট স্টেজে কিন্তু আপনার কোনো প্রোডাক্ট আপনি বিক্রি করতেছেন না, আর ডেভেলপমেন্ট স্টেজে আপনার কি হচ্ছে, লস হচ্ছে। At the introduction, the product is launched onto the market, sales volume is likely to be at a low level during the stage, while the product establishes itself in the marketplace. In addition, potential
কাস্টমার্স মে নট বি ফুলি অ্যাওয়্যার অফ দ্য এক্সিস্টেন্স অফ দ্য প্রোডাক্ট, অথবা পটেনশিয়াল কাস্টমার কি ওই প্রোডাক্ট সম্পর্কে ফুললি অবগত নয়, অর মে বি রিলাক্টেন্ট টু ট্রাই এ নিউ প্রোডাক্ট। হতে পারে প্রিফারিং টু রিমেইন লয়াল টু দ্য প্রোডাক্ট অলরেডি এস্টাবলিশ ইন দ্য মার্কেট। আমরা যে প্রোডাক্ট ইউজ করে ইউজ টু, আমরা কাস্টমার কিন্তু ওই প্রোডাক্টটাতেই কি করি, স্বাচ্ছন্দ্য বোধ করি না, ওই প্রোডাক্টটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আচ্ছা, যেমন এখানে যেটা মানে লাইফ সাইকেল কস্টিং এতে পারফেক্ট এক্সাম্পল হলো অ্যাপলের আইফোনের এক্সাম্পল গুলো দেওয়া হয় যে, যেমন অ্যাপলের আইফোন গুলোর কিন্তু দেখবেন যে ওরা যে আইফোন গুলো মার্কেটে ছাড়ে, এগুলোর একটা নির্দিষ্ট কি থাকে, এটা একটা নির্দিষ্ট ম্যাচুরিটি পিরিয়ড থাকে, এরপরে এই আইফোনটা কি আস্তে আস্তে কি ডিক্লাইনিং স্টেজে চলে যায় কিন্তু। একটা ফোন হয়তো বা কি করতে পারে সারা, কিন্তু এই ফোনের এগেনস্টে কিন্তু হিউজ পরিমাণ তারা একটা কস্ট ইনকাট করে। ওই ডেভেলপমেন্ট ফেসে তারা কিন্তু একটা ভালো পরিমাণ কস্ট ইনকাট করে, মানে ইনোভেটিভ কোনো কিছু নিয়ে আসার জন্য। ঠিক আছে, তাহলে এই প্রোডাক্টের প্রাইসটা কিভাবে ডিটারমাইন করবেন? স্যার কিন্তু যেসব প্রোডাক্টের ইনোভেশন থাকে ওইসব প্রোডাক্ট তো মানে ওইসব কোম্পানি তো ডেস্ট্রয় হয় না, ম্যাচিউর পর্যায়ে যাওয়ার পরে তো ডেস্ট্রয় হয় না, কারণ প্রোডাক্ট যখন ভেরিয়েশন বের করে প্রতি বছর। না না, এটা একটা ভেরিয়েশন হলো কি মাহফুজ ভাই, যেটা ওরা যেভাবে করতেছে, যেমন দেখেন ভেরিয়েশন বুঝতে পারছি আপনি যেটা বলছেন, যেমন অ্যাপলের আইফোন 15, আইফোন 15 জি। ওরা এইভাবে মানে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা একটা লাইফ সাইকেল ক্রিয়েট করতেছে। আইফোন 15, ঠিক হুম আছে, হুম ভেরিয়েশন বলতে এই যে আপনি এটা মনে হয় মিন করতেছেন আইফোন 16 একটা ভেরিয়েশন, এরকম হুম না, এরকমটা না, ধরেন যে আইফোন 15 এটা তো একটা প্রোডাক্ট, হুম। এটা একটা প্রোডাক্ট না, এই প্রোডাক্টের লাইফ সাইকেল বলতে বলতে বোঝাচ্ছে। ও। এই প্রোডাক্ট আইফোন 15 থেকে তার কি পরিমাণ প্রফিট বা কি পরিমাণ লস, বা ঠিক কি পরিমাণ আইফোন 15 কি পরিমাণ বিক্রি করবে, বা আইফোন 15 কস্ট কি, কস্টটা কিভাবে ডিটারমাইন করবে। আমরা তো ধরুন যে ইনটেক একটা মোবাইল পাচ্ছি, কিন্তু এই মোবাইলের পিছনে কিন্তু অনেক ডেভেলপমেন্ট কস্ট ইনকার হয়, জি বুঝছেন। তো এই ডেভেলপমেন্ট কস্টটাকে কনসিডার করে কি করবে, প্রোডাক্টের প্রাইসিংটা ডিটারমাইন করা হয়, বুঝছেন, জি বুঝতে জি পারলাম জি। কিনা, এটাই বলেছি এই জায়গাটাতে আমার কাছে দুটা এক্সাম্পল আছে। আমাদের এই তিনটা কস্টিং মেথড বাকি ছিল, আপনাদের মনে হয় যে এক্স এক্স ই দুটা ওয়ার্কিং দেওয়া হয়েছে না, লাইফ সাইকেল কস্টিং একটা এক্সাম্পল আর ইয়ের একটা এক্সাম্পল দেওয়া আছে গ্রুপে, আমি একটু বের করে দেখি। আপনাদের একটা ওয়ার্কিং দিয়েছিলাম না, একটু গ্রুপে একটু শেয়ার করেন তো আবার। ওয়ার্কিং দিয়েছিলাম না একটা লাইফ সাইকেল কস্টিং একটা এক্সাম্পল, টার্গেট কস্টিং একটা এক্সাম্পল। এই গ্রুপের নাম মনে হয় আমরা পাইনি। আমার হোয়াটসঅ্যাপ থেকে অনেক কিছু ডিলেট হয়ে গেছে, ব্যাকআপে ছিল না তো, এই জন্য। এই যে আছে টার্গেট কস্টিং এন্ড লাইফ সাইকেল কস্টিং আছে ভাই, আমি তো পাইছি। দিয়ে দিচ্ছি এখন। না আছে। হুম, একটু আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, ছোট ছোট এক্সাম্পল আছে। দেখা যাচ্ছে টার্গেট কস্টিং এন্ড লাইফ সাইকেল কস্টিং দেখতে পাচ্ছেন না, মনে না?
দেখেন তো এখন দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে দেখা টার্গেট যাচ্ছে কস্ট ভাই। এখানে জি আসছে। দেখা যায়। দেখা যাচ্ছে। আচ্ছা, বলা হচ্ছে হোয়াট ইজ দ্য টার্গেট কস্ট অফ দ্য প্রোডাক্ট, হোয়াট ইজ দ্য অরিজিনাল লাইফ সাইকেল কস্ট পার ইউনিট। আপনাকে টার্গেট কস্ট প্রোডাক্ট বিল করছে এবং লাইফ সাইকেল কস্ট পার ইউনিট বিল করতে বলছে। এ কোম্পানি ইজ প্ল্যানিং এ নিউ প্রোডাক্ট, মার্কেট রিসার্চ সাজেস্ট দ্যাট দ্য প্রোডাক্ট শুড সেল 10,000 ইউনিটস অ্যাট $21 পার ইউনিট। মানে আপনাকে সেলিং প্রাইস কিন্তু দিয়ে দিছে যে আপনি এই প্রোডাক্টটা বিক্রি করবেন কত করে, 21 করে। দ্য কোম্পানি সিক্স টু মেক আ মার্ক আপ অফ 40% অন প্রোডাক্ট কস্ট। মার্ক আপ রাখতে যাচ্ছে, কস্টের 40% সে মার্ক আপ হিসেবে রাখতে যাচ্ছে। ইট ইজ estimated that lifetime cost of the product will be as follows: design and development cost $50,000, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কস্ট $50,000, ম্যানুফ্যাকচারিং কস্ট 10 টাকা, এন্ড অফ দ্য লাইফ সাইকেল কস্ট, এটা যখন লাইফ এন্ড হয়ে যাবে তখন আরো $20,000 কস্ট ইনকাট হবে। কোম্পানি এস্টিমেট দ্যাট ইফ ইট ওয়ার টু স্পেন্ড এন এডিশনাল 50,000 অন ডিজাইন ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট কুড বি রিডিউসড। ওটা একটা এস্টিমেট করতেছে, যদি এটা করা যায় তাহলে ম্যানুফ্যাকচারিং কস্টটা কি হবে, আরো কমবে। আচ্ছা, আমাকে প্রথমে যেটা বের করতে বলছে, কস্ট পার ইউনিটটা বের করতে বলছে। মার্কেটের ক্ষেত্রে আমাদের একটা নিয়ম আছে না, মার্কেটের ক্ষেত্রে কি, কস্ট হলো 100, প্রফিট হলো 40, সেলিং প্রাইস কত, 140 না? আচ্ছা, তাহলে আমরা যদি ঐকিক নিয়মে করি, যে সেলিং প্রাইস যদি 140 হয়, কস্ট হলো 100, আর সেলিং প্রাইস যদি 21 টাকা হয়, তাহলে সেই ক্ষেত্রে কস্ট কত হবে? ক্লিয়ার কিনা? দেখ, সেলিং প্রাইস 21, হ্যাঁ, এটা ঐকিক নিয়মে বের করলে মনে চলে আসবে। হ্যাঁ, বুঝতে পারলাম কি না এটা, কনফিউশন আছে মাহফুজ ভাই? আচ্ছা, এটা উইকেট নিয়ে মেনটেন করতে হবে। মানে মার্কআপের ক্ষেত্রে আমরা কত জানি, 100, প্রফিট যদি 40 হয়, তাহলে সেলিং প্রাইস হলো 140। তাহলে সেলিং প্রাইস 140 হলে কস্ট হতো, আর সেলিং প্রাইস 21 টাকা হলে কস্ট হতো। আচ্ছা, আমরা এখন লাইফ সাইকেল কস্টিং দেখবো। হ্যাঁ? আচ্ছা, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কস্ট হচ্ছে 50,000 টাকা, ম্যানুফ্যাকচারিং কস্ট হলো 10 টাকা পার ইউনিট, কতগুলো তৈরি করবেন, 10,000, আর এন্ড অফ দ্য লাইফ সাইকেল কস্ট হলো 20,000। তাহলে সেক্ষেত্রে কস্ট পার ইউনিট কত হবে? দেখেন, আমরা যদি বলি কস্ট পার ইউনিট হবে, আমার ডিজাইন কস্ট কত, 50,000, প্লাস ম্যানুফ্যাকচারিং কস্ট কত, 10,000, ইন্টু কত, 10, প্লাস এন্ড অফ দ্য লাইফ সাইকেল কস্ট কত, 20,000। এটাকে আমি আবার কি করব, 10,000 দ্বারা ডিভাইডেড করবো, নাম্বার অফ ইউনিট দ্বারা কি করব, ডিভাইডেড করবো। তাহলে আমি কি পাবো, কস্ট পার ইউনিট পাবো। দেখেন বোঝা গেল কিনা? তো আমার লাইফ সাইকেল কস্টিং কিন্তু ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কস্ট আমরা কনসিডার করতেছি, এবং এটা এন্ড অফ দ্য লাইফ সাইকেল কস্ট, মানে এই প্রোডাক্টটা ডিক্লাইনিং স্টেজে যদি কোনো কস্টিং কাট হয়ে থাকে, তো এই কস্টটাও আমরা কি করব, বিবেচনায় এনে আমরা প্রোডাক্টের কস্ট পার ইউনিট কি করব, ক্যালকুলেট করব। জি, বুঝতে পারলাম। জি হুম, জি। এটাই বলা হচ্ছে। এটা তো আমরা বেরই করলাম না, দ্য অরিজিনাল লাইফ সাইকেল কস্ট, দেখেন 50,000 ইন্টু 10,000 ইন্টু 10, 20,000 ডিভাইডেড 10,000 ইউনিট, 17 টাকা পার ইউনিট। ঠিক আছে, এটাই বলেছে। দ্য ম্যাক্সিমাম টোটাল কস্ট পার ইউনিট ইজ 50, সাম অফ দ্যাট উড বি কস্ট টু ডিজাইন এন্ড লাইফ সাইকেল কস্ট। আচ্ছা, এরপরে 3 নাম্বার রিকোয়ারমেন্টটা কি বলছিল, ইফ দ্য এডিশনাল অ্যামাউন্ট ওয়ার স্পেন্ট অন ডিজাইন, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট। মানে 15,000 টাকা যদি আপনি ইউজ করেন, দ্যাট কুড বি টলারেট ইফ দ্য কোম্পানি ইজ টু আর্ন ইটস রিকোয়ার্ড মার্কআপ। ঠিক আছে,
if the additional amount are spent on design, যদি what is the maximum manufacturing cost per unit, maximum manufacturing cost per unit কত হওয়া উচিত, that could be tolerated if the company is to earn its required markup, যদি রিকোয়ার্ড মার্কআপ যদি আর্ন করতে চাই, ঠিক আছে। আচ্ছা মার্কআপ কত, 6 টাকা না, যদি রিকোয়ার্ড মার্কআপ কত 6 টাকা যদি আর্ন করতে চাই, তাহলে কি পরিমাণ হইতে হবে। দেখেন দ্য ম্যাক্সিমাম টোটাল কস্ট পার ইউনিট ইজ 15। 15 তো বুঝতে পারছেন যে আমি যদি 21 থেকে যদি 6 মাইনাস করি তাহলে আমার কত হবে, 15 হবে না। সাম অফ দিস উইল বি কস্ট বাই দ্য ডিজাইন এন্ড এন্ড অফ দ্য লাইফ কস্ট, কিছু কস্ট ইনকাম হবে কি ডিজাইন এন্ড এন্ড অফ দ্য লাইফ কস্টের মধ্যে। দেখেন আমরা এই ডিজাইন আর এন্ড অফ দ্য লাইফ কস্টটাকে আমরা নাম্বার অফ ইউনিট দ্বারা ডিভাইডেড করছি। তাহলে ডিজাইন এন্ড এন্ড অফ দ্য লাইফ কস্টের জন্য আমরা 8.50 টাকা কি করব, চার্জ করবো। দেয়ারফর দ্য ম্যাক্সিমাম ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট উড হ্যাভ টু ফলেন ফ্রম 10 টু 6.50। আমাকে এই কস্টটা কি করতে হবে, কমায় নিয়ে আসতে হবে। এখন ম্যানুফ্যাকচারিং কস্ট কত, 10 টাকা। এই ম্যানুফ্যাকচারিং কস্টটাকে কোথায় কতদিন নিয়ে আসতে হবে, 6.50-তে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে, আমি যদি এই 6 টাকা প্রফিট আর্ন করতে চাই সেক্ষেত্রে আমাকে নিয়ে আসতে হবে। বুঝতে পারলাম কিনা। আমি যদি সেম মার্কআপ রাখতে চাই তাহলে এই প্রফিট কমানোর জন্য আমাকে ওই যে ভ্যালু ইঞ্জিনিয়ারিং আর ভ্যালু অ্যানালাইসিস করতে হবে। এটা এসএসসি F5 বইতে আলোচনা করা আছে, ভ্যালু ইঞ্জিনিয়ারিং কি, ভ্যালু অ্যানালাইসিস কি। কারো কোনো কোশ্চেন আছে কি না, আমরা এই 3টা মেথড আলোচনা করলাম। একটু কোশ্চেন ভাই আছে তো, এখানে 50,000 এবং 20,000 এটা তো 15 টাকা 50,000 ভাই ওই যে দেয়া আছে, দেওয়া বলছে আছে তো যে ভাইয়া, এটাই তো 15 টাকার মধ্যে এটা ইনক্লুড হয় না, এটা তো অ্যাবজর্ব করছে অলরেডি। কোন 15 টাকার মধ্যে। যে আমাদের তো কস্ট দেখাইছে কত, 15। ও ভাইয়া এই যে কস্ট যেটা বুঝছেন, হুম, এই কস্টের ক্ষেত্রে আমরা যে কস্ট হুম, মানে টার্গেট কস্টিং এর ক্ষেত্রে হয় কি, যে আমরা যে কস্ট যেটা ক্যালকুলেট করতেছি হুম, বুঝছেন, এখানে কিন্তু ওই যে আমার রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেসের কস্টটাকে কিন্তু বিবেচনায় নিয়ে আসা হয় না। ও, বুঝছেন, ঠিক আছে, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ফেসের কস্টটা বিবেচনায় নিয়ে আসা হয় না। বুঝতে পারছি। মানে অন্যান্য যে কস্টিং এর টেকনিক, কারণ এটা তো ইনিশিয়াল স্টেজের কস্ট। হুম, আমরা নর্মালি কি করি, কস্ট পার ইউনিটটা কিভাবে ডিটারমাইন করি, যে আমার এই ইউনিটটা তৈরি করতে কি পরিমাণ কস্ট লাগবে, এটা না, যে আমার এই ইউনিটটা তৈরি করতে আমার কি পরিমাণ ম্যাটেরিয়াল লাগবে, কি পরিমাণ লেবার লাগবে, কি পরিমাণ ওভারহেড লাগবে, এই তো এইভাবে নিবি। আচ্ছা ওই দুটা কনসেপ্ট আমি দেখি নেক্সট ক্লাসে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকুক, আমরা দেখি নেক্সট ক্লাসে ওই দুটা কনসেপ্ট নিয়ে আমরা একটু আলোচনা করবো। হ্যাঁ যে ওইটা আমি একটু মাথায় রাখলাম যে ভ্যালু অ্যানালাইসিস এন্ড ভ্যালু ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ এই দুটো আমার পড়া আছে। ঠিক আছে এই দুটো আমি দেখি আলোচনা করে দিব নেক্সট ক্লাসে। আচ্ছা আজকে এই পর্যন্ত থাকুক তাহলে, হ্যাঁ। ওকে। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখানে আলোচনা আছে। ভাইয়া, আপনি যে পেজগুলো পড়ান ওইগুলো যদি আমাদেরকে দিতেন হোয়াটসঅ্যাপে ভালো হতো, আমরা ওই ওগুলো পেজগুলো একটু প্রিন্ট। মার্ক করে নেন আপু, ওই পেজগুলো আপনি মার্ক করে নেন। যেমন এটা কিন্তু দিয়ে দিছে, এটা কিন্তু আলাদা, এটা বইয়ের মধ্যে নাই, হ্যাঁ এই এক্সাম্পল গুলো বইতে নাই। আচ্ছা, আপনি দিয়ে দিয়েছেন এখন না? হ্যাঁ এখন এটা দিয়ে দিচ্ছি প্রিয়াঙ্কা আপু, ও, আচ্ছা এক্সাম্পল। আচ্ছা, ঠিক আছে। বুঝছেন, থ্যাংক আর ইউ। এই ম্যাথ দুইটা বইয়ের মধ্যে নাই, হ্যাঁ এই ম্যাথ দুইটা আমার ওই যে আগে ক্রিয়েট করা ছিল তো ওইখান থেকে দিছে। ঠিক আছে তাহলে, হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। মনি ভাই আপনি তাহলে আজকে তাহলে ঠিক আছে, তাহলে এমনি তো মনে হয় হয়ে গেছে, লগ আউট। হ্যাঁ হ্যাঁ, মনির ভাই। এমনি ভাই আছেন নাকি? না, এমনি ভাই তো নাই মনে হয়। তো ঠিক আছে, আমরা এই পর্যন্তই থাকুক না আজকে। মনির ভাই ক্লাস রেকর্ডিংটা দিয়ে দিয়েন। অবশ্যই পাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপ গ্রুপে, এই গ্রুপেই তো দিয়ে দিবেন।
ক্লাস রেকর্ডিং গ্রুপে না, ওই যে আপনার ইউটিউবে বিআইএসসিএম সার্চ দিলে পাবেন আপনার ক্লাসগুলো সব। ওকে, ঠিক আছে। বিআই কিসে কি? আমি হোয়াটসঅ্যাপে টেক্সট দিচ্ছি। হ্যাঁ, ওকে ওকে, ইউটিউবে মানে কোথায় গিয়ে সার্চ দিবো এটা দিয়ে দিয়ে। ওকে, থ্যাংক ইউ।